বাংলাদেশে প্রতি বছর ৩৩,০০০ কোটি টাকার ওষুধ উৎপাদিত হয়। এর মধ্যে সরকারি তথ্য বলছে প্রায় ১০% ওষুধই ভেজাল। কারা, কিভাবে, কোন কারখানায় উৎপাদন করছে এসব ভেজাল ওষুধ, কিভাবেই বা গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে? ক্রাইম ফাইল আজ দেখাবে সে অনুসন্ধান। রাজধানীর পাশ ঘেঁষেই কেরানীগঞ্জ উপজেলা। এই উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভেজাল ও নিম্নমানের ঔষধ কারখানা। আমরা বেশ কয়েকটি কারখানাতে যাওয়ার চেষ্টাও করি। এ সময় বাধার মুখোমুখি হতে হয় বেশ কয়েকবার। অন্যদিকে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে প্রতিষ্ঠানে কর্মরতরা। আড়ালে থেকে ফোনে দেয় আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব। আপনি ভাই যদি আমার কাছে ভাই হিসাবে কিছু খরচ হিসাব কিতাব করেন তাহলে এটা আমি আপনাকে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এবার আমরা কৌশল পাল্টে সুবাড্ডা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি রোডের একটি ঔষধ কারখানা আমাদের গন্তব্য। কর্মব্যস্ত এই জনপদের আড়ালে এই ভবনটির 2টি ফ্লোরে চলছে নিম্নমানের ঔষধ তৈরি। আমরা সরাসরি চলে যাই 3 তলার একটি কক্ষে। সেখানে দেখা মিলল হাতেই তৈরি হচ্ছে ডায়াবেটিক্সের ক্যাপসুল। এখানে ঔষধ উৎপাদন করা হলেও নেই কোনো ফার্মাসিস্ট অথবা গবেষণাগার। অন্যদিকে এখানে নিয়োজিত কর্মচারীরাও জানে না কি ধরনের উপাদান দিয়ে তৈরি হচ্ছে ডায়াবেটিসের মতো স্পর্শকাতর রোগের ক্যাপসুল। এগুলা হয়তো রংপুর আছে, ওইখান থেকে মালটা কমপ্লিট আসে। তো আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স আমি জানি যে আছে, তো এখন একটু বোধ জানে। 3 তলার অন্য কক্ষগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কমপক্ষে অর্ধশত ঔষধের মোড়ক, যা প্যাকেটজাত হয়ে বাজারে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। নিচতলার আরেকটি কক্ষে দেখা গেল ঔষধ প্যাকেটজাতে ব্যস্ত 2 জন। তারা 2 জনই প্যাকেট করে, জানে না তাদের প্যাকেটজাত পণ্যটি কিভাবে নিম্নমানের ঔষধ হিসেবে ছড়িয়ে পড়ছে দেশের বাজারে। এখানে তো আমরা প্যাকেটিং করি, মাল দেয় আমরা প্যাকেটিং করি। এইগুলোই ডিটক্স, পাওয়ার এক্স এগুলোই তৈরি করি। আর এগুলো তো জানি না, এগুলো আমরা প্যাকেটিং করে জানি। এই প্রতিষ্ঠানটিতে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে র্যাব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ একটি দল। জরিমানা করা হয় 4 লাখ টাকা। একই সাথে জব্দ করা হয় বিপুল পরিমাণ নিম্নমানের ঔষধ। মালিক পলাতক রয়েছে, মালিক কিন্তু আমাদের মুখোমুখি হচ্ছে না। তার যদি এটা কোনো বৈধ কাগজপত্র থাকতো তাহলে তারা কিন্তু আমাদের দেখাতে পারতো, কিচ্ছু তারা শো করতে পারছে না। এদের যে ওষুধগুলো ছিল সেই ওষুধে যে ইয়াগুলো লেখা ছিল যে ড্রাগ, এটা ড্রাগ নয়, সুপার ফুড, এই টাইপের কথা লেখা ছিল। যে আবার লেখা ছিল এটা বিএসটিআইয়ের আওতামুক্ত, এই ধরনের ট্রিকি কথাবার্তা লেখা ছিল। এটা আইনকে ফাঁকি দেওয়ার জন্য তারা এই কার্যক্রম করছিল দীর্ঘদিন হলো। পরিবেশ খুবই খারাপ, অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। ওষুধ চেনার মূল বিষয়টা হলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটা অনুমতি আছে, ডিআর নাম্বার অথবা এমএ নাম্বার। ডিএআর অথবা এমএ নাম্বার ছাড়া ওষুধ সব আনরেজিস্টার্ড, এগুলো অবৈধ। সাভারে নকল ঔষধ তৈরির আরও একটি কারখানা দেখুন। একবারে ফিটফাট অন্দরে সদরঘাট, দেখে বোঝার জো নেই। কারখানাটিতে বাজারের সবচেয়ে চাহিদাবহুল অমিপ্রাজল গ্রুপের গ্যাস্ট্রিকের ওষুধটি গোপনে মোড়ক নকল করে বানাচ্ছে কারখানাটি। এই ঔষধই সারা দেশে ছড়িয়ে দিচ্ছে অসাধু এই চক্র। সাভারে আরও একটি ভেজাল ওষুধ তৈরির কারখানা আমরা দেখতে চাই। এখানে ইউনানি ওষুধ তৈরির কথা থাকলেও নকল বানাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ। তারা ক্ষতিকর রং এবং ঘন চিনি দিয়ে তৈরি করছে নকল এই অ্যালোপ্যাথি ওষুধ। তারা অসাধু হাতে বেশ দক্ষতার সঙ্গে বানাচ্ছে গ্যাস্ট্রিকের তরল ঔষধ, অ্যান্টাসিড সহ বিভিন্ন ক্যাপসুল। ভেজাল ওষুধগুলো রোগীদের কাছে বিক্রি করে ফার্মেসি ব্যবসায়ীরা কিভাবে মানুষের 12টা বাজাচ্ছে? কতজন মানুষ ভেজাল ওষুধের প্রতিঘাতে মৃত্যুবরণ করছেন? প্রথম বিরতির বাধা টপকে সেই তথ্য সরজমিনে দেখাতে নিয়ে যাব হাসপাতালে। ওষুধ মানুষের চিকিৎসায় ব্যবহৃত এমন এক দ্রব্য যা রোগ নিরাময় ও প্রতিরোধে ব্যবহৃত হয়। মানসম্মত ওষুধ রোগীকে সুস্থ করে আর ভেজাল ওষুধ ঠেলে দেয় মৃত্যুর পথে। ভেজাল ওষুধে কিভাবে জীবন কেড়ে নিচ্ছে এবার দেখাবো সে অনুসন্ধান। ভেজাল ঔষধ কিভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে হাতে নাতে কিছু প্রমাণ দেখাতে আপনাদের নিয়ে যাব পাবনায়। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন রিপা। 23 বছর বয়সী মেয়ে রিপাকে নিজের মতো করে স্বাবলম্বী করে গড়ে তুলবে, এমনটাই স্বপ্ন ছিল মায়ের। মেয়ের কথা বলি কোনোদিনও রাজি হইতে না, কোনোদিনও। আমি পড়াশোনা শেষ করবো, চাকরি করবো,
এইটা কটি খালি রাজি হইতে না বিয়ের কথা। তবে সেই স্বপ্ন নিমেষেই নিঃশেষ হয়ে যায় গেল 21শে মে। পাবনার সুজানগর উপজেলার দুলাই গ্রামের আব্দুর রহমানের মেয়ে রিপা গত মে মাসে টাইফয়েডে আক্রান্ত হয়। এরপর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার ইলিয়াস হোসেনের শরণাপন্ন হন রিপা ও তার পরিবার। চিকিৎসক রিপাকে স্কয়ার কোম্পানির সেফট্রিয়াক্সন 2 গ্রাম আইভি ইনজেকশন পুশ করার পরামর্শ দেন। সেই অনুযায়ী পাবনা ফিরে 20শে মে দুলাই বাজারের মেডিসিন পয়েন্ট ফার্মেসি থেকে ইনজেকশনটি কিনে প্রথমবার শরীরে পুশ করা হয় রিপাকে। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী পরদিন সকালেও দ্বিতীয়বার ইনজেকশন পুশ করা হয় রিপাকে। আর এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে কলেজ ছাত্রী রিপা। আমরা তার জানাজা কার্য শেষ করলাম, তখন আমাদের ডাক্তারের সাথে আমরা একটু আলোচনা করলাম যে এই রোগীটা কেন মারা গেল। তো পরে ডাক্তার আমাদেরকে বলল যে আপনি যে ইনজেকশনটা দিয়েছেন আপনারা এই ইনজেকশনটা একটু দেখান। পরে দেখালাম, দেখানোর পরে ওই ইনজেকশনের যে ব্যাচ নাম্বার, আমরা তার এটা বুঝি না, আমরা সাধারণ শিক্ষিত মানুষ, সেই ব্যাচ নাম্বারটা নিয়ে স্কয়ারের প্রতিনিধিদের সাথে কথা বললাম। তো কথা বলার পরে বললো যে না, এই ব্যাচ নাম্বার আমাদের না। তখন ডাক্তার বলতেছে যে এটা আসলে ভুল ওষুধ। মানুষ কি অত তাড়াতাড়ি তাই মরে যায়, এটা কথাও কবির পারলি না। আমার সাথে বিচার করার মানুষ নেই, এই পৃথিবীর বিচার করার মানুষ নেই, কিডা করবি বিচার। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন রিপার স্বজনরা। মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হলে প্রভাবশালী ঔষধ শিল্প প্রতিষ্ঠান স্কয়ারের কারণে স্থানীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে তড়িঘড়ি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। একটি ফার্মেসিকেও এ সময় জরিমানা করা হয় 70,000 টাকা। পাবনার সুজানগর উপজেলা। যেহেতু রিপাকে পুশ করা 2টি ইনজেকশনই কেনা হয়েছিল মেডিসিন পয়েন্ট ফার্মেসি থেকে, এবার আমাদের গন্তব্য সুজানগরের সেই মেডিসিন পয়েন্ট। নিত্যদিনের মতোই কর্মব্যস্ত সময় পার করছেন মেডিসিন পয়েন্টের দোকানিরা। ক্রাইম ফাইলের টিম জানতে চায় সেই দিনের ঘটনা সম্পর্কে। বিক্রয়কর্মী সাগর জানায় ইনজেকশনটি স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান স্থানীয় কাউসার ফার্মেসি নামে আরেকটি দোকান থেকে সংগ্রহ করে তাদেরকে দিয়েছিলেন। স্কয়ারের প্রতিনিধির কাছে অর্ডার দিয়েছিলাম, উনি কোথা থেকে আনছে যায় না, কিন্তু ওনার আইনি নিয়ে বিল সাথে সাথে নিয়ে গেছে, বিল নিয়ে গেছে। পরে ওনার কাছে কাস্টমার কাছে দেওয়া হয়েছে, কাস্টমার কাছে দেওয়ার পরে পরের দিন সব এই সমস্যাটা হয়েছে। এবার আমরা খুঁজতে থাকি স্কয়ারের বিক্রয় প্রতিনিধি হাবিবুরকে। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় কলেজ ছাত্রী রিপার মৃত্যুর পর হাবিবুরকে আর দেখা যায়নি বলে নিশ্চিত করেছেন স্থানীয় ঔষধ বিক্রেতারা। হাবিবুরকে না পাওয়া গেলেও কাউসার ফার্মেসি আমরা খুঁজে বের করি সাথিয়ার কাশীনাথপুর এলাকায়। এই প্রতিষ্ঠানটিকেই 70,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ডিসকালার হয়ে গেছে। আচ্ছা, আমি তালুকদার পয়েন্ট বগুড়াতে, তালুকদার ব্র্যাক পয়েন্ট। শুধুমাত্র ডিজিটের কারণে হয়তো ডিজিট একটা তারা ভুল করতে পারে। এই প্রথম হচ্ছে এই কথাটা বলছে, ওষুধ আসল নকল কিনা সেটা আমরা জানি না, ওষুধটা আমরা বানাইনি। জিনিসটা নিয়ে গেছে স্কয়ারের প্রতিনিধি, সে যদি না বুঝে, স্কয়ারের প্রতিনিধি না, তাহলে আমি বুঝবো কেমন করে। বগুড়া শহরের কেন্দ্রেই অবস্থিত সাতমাথা। 7টি সড়কের সংযোগস্থল এই সাতমাথা মোড়। এখানেই পাওয়া গেল তালুকদার ড্রাগ পয়েন্ট। ফার্মেসিটিতে আমরা খোঁজ করি নিহত কলেজ ছাত্রী রিপাকে দেয়া সেই ইনজেকশনটি। চাহিদা অনুযায়ী দোকানে স্কয়ার কোম্পানির সেফট্রিয়াক্সন 2 গ্রাম আইভি ইনজেকশনটি সরবরাহ করে থাকেন বলে আমাদের জানান। এরপর আমরা বিক্রয় কর্মীর কাছে জানতে চাই পাবনার কাউসার ফার্মেসি এবং নকল সেই ইনজেকশন সম্পর্কে। ওনার যে দোষটা দিচ্ছে এটা কি সঠিক না বেঠিক? সঠিক বলতে উনি যেহেতু উনিকে দোষারোপ করতেছে, উনি আবার হয়তো মার্কেটে কোথায় থেকে সেই দোষ দিচ্ছে, তো এটা তো আসলে ঠিক না। কারণ এটা ইনজেকশন উনি কোথায় থেকে, উনি তো সারা বছরই ব্যবসা করে। আমি তো 1 বছর আগে ধরেন প্রায় 1 বছর আগে আমিও ব্যবসা করছি। ইনজেকশন যখন যেটা পাই তখন বিক্রি করি। রিপার মৃত্যুর ঘটনা নিয়ে আমরা বলেছিলাম নকল ঔষধের প্রভাবে তার মৃত্যু হয়েছে। এমন প্রভাব থাকার পরও কেন আটকে গেল ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং পাবনার ঔষধ প্রশাসন অধিদপ্তরের তদন্ত? কেনই বা হত্যা মামলা থেকে সরে আসলো কলেজ ছাত্রী রিপার স্বজনরা? এসব প্রশ্নের উত্তর জানতে আবারও আমাদের গন্তব্য পাবনার সুজানগর। উপজেলা পরিষদ সুজানগর, পাবনা। এখানেই নিয়মিত অফিস করেন ইউএনও। আমরা এবার উত্তর জানতে মুখোমুখি হব উপজেলার নির্বাহীর এই কর্মকর্তার। তো
এটা কে সাপ্লাই দিল যখন আমরা জিজ্ঞাসাবাদ করি তখন স্কোয়ারের একজন কর্মী সেখানে ছিল রিপ্রেজেন্টেটিভ, উনি বলেছিলেন যে ওনার মাধ্যমে এটা সাপ্লাই দিয়েছে, কিন্তু উনি এটা বিষয়টা অস্বীকার করেছে যে আমি আসলে এটার বিষয়ে জানতাম না, বা যারা দোকানে ক্রয় করে তো তারাও বলেছে যে এই বিষয়গুলো আসলে আমরা অবগত ছিলাম না। তো আইনে আমাদের যতটুকু ক্ষমতা দেওয়া আছে তার ভিত্তিতে কিন্তু বিচারটা করা হয়েছে। আমার ক্ষমতাটা শুধুমাত্র আমার উপজেলাতেই, আমার জায়গা থেকে আমার জেলা প্রশাসক স্যারকে জানানো পর্যন্তই আমার সীমাবদ্ধ হতো। জীবন বাঁচাতে এসে হাসপাতালে যদি হয় অকাল মৃত্যু, তবে এ দায় কার? চিকিৎসা সেবায় আসলে কি ঘটছে? চিকিৎসকের অজ্ঞতা নাকি ঔষধে কারসাজি? ভেজাল ওষুধের আরও কিছু ভয়াবহতা আমরা দেখাবো, তবে একটা বিরতি থেকে ফিরে। ওষুধে ভেজাল প্রতিরোধে ঔষধ ও কসমেটিক্স আইন 2023 পাশ হয়েছে, কিন্তু শস্যের মধ্যে ভূতের মতো লুকিয়ে থাকা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এক শ্রেণীর কর্মকর্তার যোগ সাজসেই নাকি ভেজালকারীরা আড়ালে থেকে যায়। তাহলে প্রশ্ন হলো, ভেজালকারীদের দৌরাত্ম্য বন্ধে এই শস্যের মধ্যে ভূত তাড়াবে কে? 2024 সালের 28 মার্চ সড়ক দুর্ঘটনায় পায়ে এবং হাতে আঘাত পান শামীম। পায়ের ফ্র্যাকচার অংশে জরুরি ভিত্তিতে অপারেশন করাতে হবে বলে জানান চিকিৎসক। হাসপাতালের বেডে হাস্যোজ্জ্বল মোহাম্মদ শামীম পরিবারবর্গের কাছে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে যান। সেখান থেকে ফিরে আসেননি তিনি। তখন উনি বলছে যে ভাই আমরা যখন এনেস্থেসিয়া করি, এনেস্থেসিয়া করার পরেই রোগী হার্ট স্ট্রোক করছে। একই বছরের 20 মে কেরানীগঞ্জের বসুন্ধরা 8 দিন মেডিকেল কলেজ অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে হেঁটেই অপারেশন থিয়েটারে গিয়েছিল 5ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া জাহান তনয়া, কিন্তু পরিবার ফেরত পায় মৃতদেহ। 2023 সালের গেল বছরের 9 ডিসেম্বর, চলতি বছরের 10 জানুয়ারি এবং 30 জানুয়ারি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3 শিশুর কানে অপারেশন করতে অ্যানেস্থেসিয়া ব্যবহারের পর মৃত্যু হয় সেই 3 শিশুর। পরে অ্যানেস্থেসিয়ার সেই ঔষধ পরীক্ষার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে পাঠানো হলে তারা জানায় ঔষধটি ভেজাল ছিল। আমাদের সন্দেহ হলো যেটা, তখন আমরা এটাকে সায়েন্স ল্যাবে পরীক্ষা করতে পাঠালাম। পাঠানোর পরে ওরা বললো যে না, এটার মধ্যে কোনো হেলুতেন নাই। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্কুল অফ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আহমেদ ভুইয়া বাংলাদেশের ঔষধের মান নিয়ে বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেচারে যে গবেষণাটি প্রকাশিত হয়েছিল, দেশে সেটির নেতৃত্ব দিয়েছেন তিনি। ভেজাল, নকল এবং মানহীন ঔষধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যৌথভাবে গবেষণা কাজটি করেছে জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি এবং জার্মানির এভাহার্ড কার্ল ইউনিভার্সিটির একদল গবেষক। গবেষণায় উঠে এসেছে যেসব ঔষধের চাহিদা এবং দাম বেশি, সেগুলোরই নকল ও ভেজাল বাজারে বেশি পাওয়া যায়, যেমন গ্যাস্ট্রিক কিংবা অ্যান্টিবায়োটিকের ওষুধ। ঢাকা থেকে 189টি নমুনা সংগ্রহ করে সেগুলোর মান পরীক্ষা করে দেখেন গবেষকরা, যেখানে নকল, ভেজাল এবং নিম্নমানের ঔষধের পরিমাণ ছিল প্রায় 10%। অন্যদিকে ঢাকার বাইরে থেকে সংগ্রহ করা প্রায় 20% মতো নকল, ভেজাল এবং নিম্নমানের ঔষধ পেয়েছেন গবেষকরা। ঢাকা শহরে যে ফলাফল আমরা যেটা প্রকাশ করেছি সেটা সারা বাংলাদেশের ফলাফলের সাথে ঠিক সঙ্গতিপূর্ণ নয়। এটা একটা প্রধান লিমিটেশন হতে পারে। একটু বেশি দামের যে ওষুধগুলি বাজারে বিক্রি হয় এবং একটু বেশি পরিমাণে চলে, সেই ওষুধের দিকে তাদের টার্গেটটা বেশি থাকে, এবং সেই কথা বিবেচনা করলে প্রথম টার্গেট থাকে হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য যাচাই করে জানা যায় 1982 থেকে 1992 সাল পর্যন্ত কিডনি অকেজো হয়ে 76 শিশুর মৃত্যু হয়। পরে এই ঘটনার মামলা হয়। বাংলাদেশের ইতিহাসে সেটিই প্রথম এবং এখন পর্যন্ত সেটিই শেষ মামলা। এরপর 2009 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে সারা দেশে মৃত্যু হয় 28 শিশুর। যদিও 2022 সালে এক রায়ে ভেজাল প্যারাসিটামল সেবনে মারা যাওয়া 104 শিশুর প্রত্যেক পরিবারকে 15 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আইনজীবী মঞ্জিল মোর্শেদ জনস্বার্থ রক্ষার্থে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন ভেজাল এবং নিম্নমানের ঔষধ নিয়ে। ভেজাল এবং নিম্নমানের ঔষধ কারবারিরা কিভাবে আইনের ফাঁক গলে বেরিয়ে যায় সেটিই জানাচ্ছিলেন আমাদের। যে আমাদের বিশেষ ক্ষমতা আইনে ভেজাল ওষুধের ক্ষেত্রে আপনার অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি আছে। বিশেষ ক্ষমতা আইনের মতো একটা হাতিয়ার থাকা সত্ত্বেও তারা এই ব্যাপারে কিন্তু খুব একটা আপনার উদ্যোগই গ্রহণ করেন না। যে সমস্ত সেক্টরের যারা ব্যবসায়ী তারা অনেক পাওয়ারফুল, তারা তো ক্ষমতার পার্ট,
অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। সবশেষ 2025 সালে মান বহির্ভূত ও ভেজাল মেডিসিন চিহ্নিত হওয়ায় 20টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাময়িক নিবন্ধন বাতিল, উৎপাদন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কারখানায় উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় পরিদর্শক দলের মতামতের ভিত্তিতে ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ সাময়িকভাবে বন্ধ করা হয় আরও 7টি প্রতিষ্ঠানের। সাভারের অ্যামিকো ল্যাবরেটরিজ লিমিটেডের 20টি ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ঔষধ বিক্রি না করতে বিজ্ঞাপনও দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধ ও কসমেটিক্স আইন অনুসরণ না করা, জিএমজি গাইডলাইন উপেক্ষা করায় আরও 11টি প্রতিষ্ঠানের ঔষধ উৎপাদন লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়। এবার আমাদের গন্তব্য রাজধানীর মহাখালীতে অবস্থিত ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই প্রতিষ্ঠানটির মুখপাত্রের দায়িত্বে আছেন পরিচালক আক্তার। তিনি দাবি করেন, আগের তুলনায় মানহীন ঔষধ তৈরির প্রবণতা কমেছে, একই সাথে জনগণও অনেক বেশি সচেতন এখন। তারপরও দেশব্যাপী ভেজাল ও নকল ঔষধ সামগ্রীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অনেক কোম্পানি ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। ভেজাল নকলের ইস্যুটা গ্লোবাল ইস্যু, বাংলাদেশও এর ঊর্ধ্বে না। তো সেটা হয় লাভজনক কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, বিশেষ আগ্রহ যখন থাকে বিশেষ প্রোডাক্টের ক্ষেত্রে এই জাতীয় ঘটনাগুলো ঘটে। বাংলাদেশেও প্রবণতা আছে, একবার যে বলবো সেটা নাই সেটা বলা যাবে না, কিন্তু সুনির্দিষ্ট পরিসংখ্যান আমাদের কাছে নাই। প্রবণতা আগের চেয়ে কমে আসছে। যেহেতু আমরা মানুষ মাত্রই আমাদের কিছু হাইড অ্যান্ড সিক টেন্ডেন্সি আছে, সেটার কারণে কিছু অসাধু ব্যবসা এটা হতে পারে, অস্বীকার করার কোনো কায়দা নেই। প্রতিনিয়ত নিয়ম করে মানহীন ও ভেজাল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর, কিন্তু বাস্তবতা হলো সরকারি এই প্রতিষ্ঠানটির এসব পদক্ষেপ নিয়ে প্রচারণার ঘাটতির কারণে বাজারে এখনো পাওয়া যায় বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষিত সেই সকল মানহীন ঔষধ। ঔষধ বিক্রেতাদের দাবি, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের তৎপরতা তাদের চোখে পড়ে না। নকল ও ভেজাল ঔষধ প্রস্তুতকারী ও বিক্রেতাদের কাছ থেকে এক শ্রেণীর কর্মকর্তা নিয়মিত মাসোয়ারা নিচ্ছেন। এ কারণে ভেজাল ও নকল ঔষধ সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হয় এটা আমরা জানি না, অবশ্য বিভিন্ন সময় টিভির নিউজ দেখায় মিটফুট হাসপাতালের মিটফুট যে মার্কেটটা, ওষুধ মার্কেটে এরকম মাঝে মধ্যে আপনাদের যে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এই অভিযানে এগুলো দেখায় যে কি ইনজেকশন বানায়। হ্যাঁ, দামি দামি ইনজেকশন ওরা কম দামা ইনজেকশন দিয়ে বানায়। দেশের ঔষধ শিল্প এবং গুণগত মান নিয়ে বিস্তর অভিজ্ঞতা রয়েছে। এবার আমরা তেমনই একজনের মুখোমুখি হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আব্দুল মুহিত। তিনি জানান, দিন দিন বাংলাদেশের ঔষধের চাহিদা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। জনস্বার্থে এবং ঔষধ শিল্পের মান রক্ষায় ভেজাল ও নকলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান তিনি। ক্রনিক ডিজিজে আক্রান্ত কোনো রোগী যদি ভেজাল ওষুধ গ্রহণ করে, তাহলে তার রোগটি তো সারবেই না, বরঞ্চ রোগটি আরও বেশি জটিল আকার ধারণ করতে পারে এবং সেই রোগীটা মৃত্যুমুখেও পতিত হতে পারে। আমাদের যদি 35,000 থেকে 40,000 কোটি টাকার বিক্রি হয়, সেখানে 5 to 6% আমাদের বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ থেকে। যে দামে বিক্রয় হওয়ার কথা তার চেয়ে যদি আপনাকে অত্যন্ত কম দামে বিক্রি করে, তাহলে বুঝতে হবে সেখানে সক্রিয় উপাদানটি নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীতে শতকরা 15% ওষুধই ভেজাল। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, আপনার সতর্কতাই আপনার জীবন বাঁচাবে, ধ্বংস করবে ভেজালের সাম্রাজ্য। অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইট।